শহরের এক নামজাদা জাদুকর রূপ ডিসুজা কম বয়সে অনেক খ্যাতি অর্জনের পরেও তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। বাবা ও দিদির নামের তলায় ঢাকা পড়ে যাওয়ার একটা ভয় যেন দিনরাত তাড়া করে তাকে। একদিন বাড়ির নিষেধাজ্ঞা অমান্য করে সে করে ফেলে এক গর্হিত কাজ, যার পরেই তার জীবন বইতে শুরু করে এক অন্য খাতে। কি সেই কাজ আর কেনই বা তার জীবনে এরপর নেমে এলো অভিশাপ, জানতে হলে শুনতে থাকুন এসো গল্প পড়ির আজকের গল্প, শ্রী শঙ্কর চক্রবর্তীর লেখা লুসিফার। গল্প পাঠ ও সমগ্র পরিচালনায় আমি প্রীতম। অন্যান্য চরিত্রে প্রভাকর, বর্ণিশা, অর্পিতা, প্রাহি ও ব্যোমকেশ। আবহ অনুপ, সাউন্ড এফেক্টস শঙ্খ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প, শঙ্কর চক্রবর্তীর লেখা লুসিফার। কলকাতার বুকে বিখ্যাত জাদু মঞ্চে দাঁড়িয়ে আছে জাদু সাম্রাজ্যের নতুন মুখ। যদিও সে অনেক ছোটবেলা থেকে জাদুবিদ্যার উপর নিজের দক্ষতা দেখিয়ে এসেছে, কিন্তু নাম তার ছড়িয়ে পড়েছে তেমনভাবে 2 বছর হল। রূপ ডিসুজা প্রখ্যাত জাদুকর রেক্স ডিসুজার ছেলে। জাদুকর রেক্সের নাম জানে না এমন বঙ্গবাসী আছে এটা বলা দুষ্কর। জাদুকর রেক্সের আরেকটি মেয়ে আছে যার নাম অলিভিয়া ডিসুজা। সেই রূপের চেয়ে বয়সে প্রায় 5 বছরের বড়। মঞ্চের সামনে প্রায় 5,000 লোক উপস্থিত। সবার চোখ বিস্ময়ে আটকে আছে রূপের বাঁ হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা প্রায় 10 হাত লম্বা সাপটির দিকে। সরীসৃপটা প্রতি মুহূর্তে ভয়ঙ্কর কুণ্ডলী পাকিয়ে এগিয়ে চলেছে রূপের মুখ বরাবর। স্টেজের ওপার থেকে আসছে অনেক কটা ক্ষীণ আতঙ্কিত স্বর। সেই সরীসৃপ নিজের কুণ্ডলীর ফাঁস আরও দীর্ঘ করে চলেছে। এমন সময় চারপাশের মাইক থেকে এলো রূপের কণ্ঠের কয়েকটা টুকরো মাত্র। সেগুলো ঠিক বোঝা গেল না। Lucifer, come down here. রূপের উচ্চারণ শেষ হওয়া মাত্র যেন মোহগ্রস্ত হয়ে সাপটি রূপের হাঁ করা মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। এবার দর্শকের মধ্যে অনেকে চিৎকার করে উঠল, কি হচ্ছে এটা? ওরে বাপ রে, এটা কি করলো ছেলেটা? কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা লম্বা সাপটা ঢুকে গেছে রূপের ভিতরে। সবার মুখে আতঙ্কের পরিপূর্ণ ছাপ, কিন্তু রূপের মুখে যেন হাসির বিদ্যুৎ রেখা খেলে চলেছে। হঠাৎ একটা হেঁচকি তুলল সে, আবার আরেকটা। এবার সে বসে পড়ল স্টেজের উপর, হাঁ করে মাথাটা পিছনে হেলিয়ে দিল। আরেকটা হেঁচকি। এরপর যা ঘটল তা দেখে অনেকের বোধ শক্তির লোপ পেয়ে গেল। ফোনা তুলে সেই সাপটা মুখ বার করে এদিক ওদিক মাথা ঘুরিয়ে রূপের মুখ বেয়ে বেরিয়ে আসতে লাগলো। থুতনি বেয়ে, বুক বেয়ে, গলার কাছে এসে আবার একটা কুণ্ডলী পাকিয়ে নিল সেটা। এবার দেখে মনে হচ্ছে যেন সেই কুণ্ডলীটা অনেকটা নরম। মুখ বন্ধ করে উঠে দাঁড়ালো রূপ। দর্শকের বেশিরভাগ কি বলবে কি বলবে না সেটাই বুঝতে পারছে না। সবাই শুধু তার দিকে তাকিয়ে আছে। রূপ একটা চেনা জয়ের হাসি লেপে নিল 2 ঠোঁটে। একজন, তারপর আরেকজন, এমনি করে গোটা স্টেজের ওপারে সবাই যেন উল্লাসে চিৎকার করতে লাগলো। তাদের মুখে বিস্ময় আর উল্লাস দুটোই বিদ্যমান। রূপকে রূপের থেকে বেশি স্নেক চার্মার নামে অধিক মানুষ চেনে। সাপ নামক সরীসৃপকে সে যেন এক অজানা মায়া বলে চালিত করে। উল্লাসের ধ্বনি যেন থামতেই চায় না। রাত প্রায় 11টা হতে চলল। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে একটা বই পড়তে পড়তে খাচ্ছে রূপ। কয়েকদিন থেকে একটা প্রশ্ন তার মনে যেন আঁচড় দিয়ে চলছে ক্রমাগত। দর্শক মানে অডিয়েন্স
সত্যি কি তার নাম করে, নাকি নিজের বাবার নামের উজ্জ্বলতাই তার নামে আলো প্রতিফলন করে থাকে প্রতিবার? জাদুকর রেক্সের ন্যায় তার কি কোনো অডিয়েন্স হবে না কোনোদিন? খুব হলেও তার দিদি অলিভিয়ার মতো হলেও চলবে। পনিরের এক টুকরো তার দাঁতের ফাঁকে আটকে গেছে। ধুর, এই পনির সে আর খেতে পারে না। নিরামিষ, নিরামিষ আর নিরামিষ। পৃথিবীতে যারা জাদুকর আছে তারা সবাই কি নিরামিষ ভোজী? না তো। তবে তাকে আর তার পরিবারকে কেন খেতে হবে এমন? কই, কোনো জাদুবিদ্যার বইতে সে তো পড়েনি যে শ্রেষ্ঠ জাদুকর হওয়ার জন্য নিরামিষ ভোজী হওয়ার প্রয়োজনীয়তা আছে। আবার দিদির কথা সে ফেলতেও পারে না। মাকে চিরকালের জন্য হারিয়েছে, 10 বছর হতে চলল। যদিও নিজের মাকে শেষবারের জন্য সে দেখতে পায়নি। অন্য দেশে তার মৃত্যু হয়। ছোট বয়স বলে বেশি কিছু করতেও পারেনি সে। তবে বাবার ওপর তার অনেক রাগ, মায়ের কাছে শেষ সময়ে তাকে নিয়ে না যাওয়ার জন্য। মাকে খুব ভালোবাসত, আর মাকেই সে দেখতে পায় দিদির মধ্যে। তাই কোনোদিন তার কথা ফেলতে পারে না। যদি এটা বাবা বলতো তবে সেই দিনই তার সামনে মাংস খেয়ে দেখিয়ে দিত। নিজের বাবাকে দিনকে দিন যেন অসহ্য ঠেকছে তার, প্রধানত বাবার এই নামের ছায়াটা। সে জানে যে যতদিন তার বাবা আছে তার নিজের নাম তেমন ভাবে ছড়াবে না কোনো মতে। এমন সময় রূপের ফোন বেজে উঠল। ওর প্রিয় বন্ধু ধ্রুব। হ্যালো। মুখে আরেক টুকরো পনির নিয়ে সে বলে উঠল, আরে রূপ, তুই তো পুরো হিরো হয়ে গেছিস রে। তোর নাম তো মিনিটে মিনিটে ছড়িয়ে পড়ছে। তুই আজ যা দেখালি তাদের শ্রেষ্ঠ জাদুকর পদ তোর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ভাই। ওহ, দারুণ ভাই, দারুণ। কি করে পারিস বলতো ওই ভয়ানক সাপগুলোকে ওরকম আঙুলের ইঙ্গিতে নাড়াতে? হ্যাঁ, থ্যাঙ্কস। তবে আমার এগুলো এমনি হয়ে যায়। তোকে বলেছি না, আমি অনেক কম বয়স থেকে এগুলো অনায়াসে করতে পারি। সেসব ছাড়, তুই এখন কোথায়? আমি এই একটা বিরাট বড় সবুজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যার ভেতরে আছে 3 জন প্রখ্যাত জাদুকর, যার মধ্যে আমার রূপ নামক জাদুকরটি বেশি প্রিয়। মানেটা কি? তুই বাইরে আয়, একটু ঘুরে আসি চ। এত রাত্রে? দেখ, বাবা অ্যালাউ করবে না। রাত 10টার বাইরে একা বেরোতেই দেয় না। বলে নাকি আমার রাত্রে ওই অন্ধকারে বিপদ আছে। ওই ছাড় তো সব কথা, বাদ দে। এখন তোর বয়স কত হলো? এই তো এবার 25 হবে। বাপ রে, তাহলে দেখ, 25 হবে তাও তোকে এখনো বাবার পারমিশন নিতে হয়। এই আয়, তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। আজ একটু ঘুরতে যাবো ভাই। কিন্তু আচ্ছা, আসছি। ফোনটা কেটে অসমাপ্ত খাবারের থালা পাশের টেবিলে রেখে সে ঘরের বাইরে চলে গেল। এ দিদি, আমি আজ একটু বেরোলাম। হ্যাঁ, তুই একটু বাবাকে ম্যানেজ করে নে প্লিজ। দিদি তার কথায় নিজের ভ্রু কুঁচকে উত্তর দিল, না ভাই, কোনো মতে এটা সম্ভব নয়। বাবা স্ট্রিক্ট বলে দিয়েছে যে তোকে কোনোভাবে অ্যাটলিস্ট আজ বাইরে এলাও করা যাবে না, কোনো মতে না। এই দিদি, যেতে দে না রে, প্লিজ প্লিজ। ভাবছি ধ্রুবকে নিয়ে একটু স্নেহার বাড়ি যাব। এবার তার কথায় অলিভিয়া হাসল। তার ঠোঁটের দুকোণ ঝিলিক দিয়ে উঠল। ও, আমার ভাই এখন নাইট রোম্যান্স করতে যাবে নাকি? আরে না না দিদি, ওই এমনি। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, যা যা, তবে যেন বাবার নিষেধাজ্ঞাগুলো মনে থাকে আর তাড়াতাড়ি যেন ফেরা হয়। অলিভিয়া নিজের ভাইয়ের পিঠে দুটো চাপড় মেরে বলে উঠল, তুই কি সাপের সাথে সাথে মেয়েদের মনকেও কন্ট্রোল করতে পারছিস নাকি? হুশ, আমি শুধু স্নেহাকেই ভালোবাসি, আর কেউ না রে। রূপের 2 গাল লাল হয়ে উঠল। তার প্রিয় জাদু বইয়ের প্রথম লাইনটা মনে পড়ছে তার খুব এখন। জাদুবিদ্যায় সব থেকে জরুরি হলো ভালোবাসা। ভালোবাসার ঊর্ধ্বে কোনো মায়াবী শক্তি পৃথিবীতে আর নেই। আরে এত দেরি করলি কেন? আরে দাঁড়া, দিদিকে ম্যানেজ করতে হবে তো নাকি। রূপ পকেট থেকে মোবাইলটা বের করে স্নেহাকে একটা মেসেজ করে দিল, ব্যালকনিতে বেরিয়ে আসো, 2 মিনিটের মধ্যে আসছি। আবার দেখা দেখা করবি নাকি ওর সাথে? ধ্রুবর কথায় 2 চোখ কুঁচকে তাকালো রূপ। সে তো দেখতে যাবই, ওকে না দেখলে হয়।
বুঝেছি বুঝেছি, চ। রাস্তার দুই ধারে কয়েকটা দোকান খোলা আছে। কলকাতা শহর এত তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস করতে পারেনি এখনো। ফুটপাতের দোকান থেকে 1 প্লেট চিকেন চাউমিন খাচ্ছে ধ্রুব। দেশে আমিষ খাওয়া যদি অবৈধ হতো তবে ধ্রুবকে ফাঁসি দিয়েও শান্ত হতো না সরকার। রে 1 প্লেট খাবি নাকি? আজ রহিমদা হেভি করেছে রে। বাড়ির খাবার খাওয়া ছেড়ে দিবি, বেট লাগাচ্ছি। ধ্রুবর কথাটা যেন রূপের মনের একটা কোণে একটু আগুন ধরিয়ে দিল। তার রন্ধ্রে রন্ধ্রে আজ যেন একটাই ইচ্ছে হচ্ছে, শুধু একদিন, শুধু একদিন। এখন তো কেউ নেই দেখবার মতো, কিন্তু দিদির বারবার বারণটাও মনে পড়ছে তার। নিজের মনের ভেতরে ওঠা ঢেউগুলোকে যেন সে আজ সামলাতেই পারছে না। এমনটা তো হয় না কোনোদিন তার সঙ্গে। কি হচ্ছে আজ? রহিমদা একটা মোগলাই তৈরি করতে করতে রূপের সুখ্যাতি করতে লাগলো। তার খুব ভালো লাগে কেউ যদি তার নামে এমন উচ্ছ্বসিত প্রশংসা করে, স্বর্গ সুখ বলে মনে হয়। ও হো হো, থুড়ি থুড়ি থুড়ি, তুই তো আবার সব খাস না। তোরা ভাই মহান মানুষ, আমাদের মতন কি আর সাধারণ পাবলিক? ধ্রুব একটু বাঁকা সুরে কথাটা বলল। তুই অর্ডার দে আমার জন্য। রূপের কথায় ধ্রুব অবাক হয়ে তার দিকে তাকালো। কি বলছিস রে, সত্যি? সে নিজের চোখে বিশ্বাস করতেই পারছে না যেন। হ্যাঁ দে, অর্ডার দে। তুই যেটা খাচ্ছিস সেটা দে। আর শোন না, 1 না 1.5 প্লেট দে। এই তো ভাই, এই তো একদম একসাথে খাওয়ার মতো মজা আর কোথায় বল? ও রহিমদা, 1.5 প্লেট ফটাফট। কথাটা বলা মাত্রই নিজের পাশের চেয়ারে রূপকে বসতে বলল সে। খাওয়া শেষ করে বিল দিয়ে এবার তারা স্নেহার বাড়ির দিকে হাঁটতে লাগলো। রূপের মন জুড়ে এখন অসীম প্রশান্তি, একটা বাঁধন ভেঙে স্বাধীন হওয়ার উত্তেজনা। এখন রাস্তায় ভিড় অনেকটাই ফিকে হয়ে এসেছে। স্নেহা অ্যাস্ট্রোনমি স্টুডেন্ট। তার লেখা অনেক থিসিস দেশে বিদেশে অনেক নামি গুণী নজর কেড়েছে। এখন সে দিন রাত ভেনাস প্ল্যানেটের কাছে একটা কি স্যাটেলাইটের ওপর গবেষণা করছে। মা বাবা অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। নিজের কাকার কাছে অনেক কষ্টে মানুষ হয়েছে সে। একাই থাকে একটা বড় বাড়িতে। পয়সার অভাব নেই, তবে সময়ের খুব অভাব। একমাত্র রাত্রেই তারা দুজনে দেখা করবার সুযোগ পায়। ধ্রুবকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে সে স্নেহার বাড়ির সামনে এলো। মাথাটা হঠাৎ ঝিমঝিম করছে কেন? কলিং বেল বাজার কয়েক সেকেন্ড পরই গেট খুলল স্নেহা। আরে কি করছিস? এটা আবার কবে কিনলি? রূপ একটা বিরাট বড় টেলিস্কোপের লেন্সে চোখ রেখে বলল। আরে এটা 1 সপ্তাহ আগেই কিনেছিলাম, আজ এলো। আমার নতুন থিসিসটা লিখতে এটার খুব দরকার। কেন? না এমনি। এত বড়, বাপরে। তুই যে মোটা মোটা টেলিস্কোপ, ওই মোটা মোটা বই নিয়ে দিনরাত কাটাস কিভাবে, আমি অবাক হয়ে যাই। যেমনটা তুই কাটাস তোর জাদু নিয়ে। স্নেহা উত্তর দিতে দিতে 2 গ্লাস অ্যাপল জুস তৈরি করতে লাগলো। আরে সে তো আমার নেশা, তাই। আমারও এটা তাই। রূপ স্নেহার কথায় হেসে তার হাত থেকে জুসের গ্লাসটা নিল। নিজের গ্লাসটা নিয়ে হঠাৎ স্নেহা একটু সরে এলো রূপের কাছে। ঘরের সাদা টিউবলাইট নিভিয়ে পাশের হলুদ নাইট ল্যাম্প জ্বালিয়ে দিল স্নেহা। ফল সিলিং এ লাগানো রেডিয়াম তারাগুলো যেন রাতের আকাশকেও হার মানিয়ে দেবে। রূপের হৃদযন্ত্র যেন এবার ঘোড়ার মতো দৌড়তে লাগলো। এই এই টিউবলাইট বন্ধ করলি কেন? রূপের গলা যেন একটু কেঁপে উঠল। স্নেহা কিছু না বলে তার অনেকটা কাছে সরে এলো। অনেকটা। আরে কি হলো? রূপের মনে হলো যেন তার রক্তে বুঝি দাবানল ছড়িয়ে পড়ছে। কোমল নরম দুটো হাত তার গলাটা জড়িয়ে ধরেছে একটা মায়াবী ফাঁসে। স্নেহার উষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পড়ছে রূপের নাকের উপর। সে দেখছে স্নেহার 2 চোখ এখন বন্ধ। তার 2 ঠোঁটে যেন পরম তৃপ্তির অভিলাষ। রূপও চোখ দুটো বন্ধ করতে যাবে এমন সময় স্নেহা বলে উঠল, রূপ,
তুই এটা কি করেছিস? রূপ স্পষ্ট দেখছে স্নেহার দুই খোলা চোখে এখন ভয়ের ছোঁয়া। কি হলো ওর আবার? কেন? আমি আবার কি করলাম? আমি তো তোর ঠোঁটে নিজের... না না না, আমি সেটা বলছি না। সত্যি বল, তুই মাংস খেয়ে ফেলেছিস বা পেঁয়াজের কিছু? তোর মুখ দিয়ে স্পষ্ট গন্ধ আসছে। আই গেস চাউমিন। তুই... ওকে কথা শেষ করতে না দিয়ে রূপ একটু যেন রেগে গিয়ে বলল, হ্যাঁ, আজকে একটু নিয়ম ভেঙে ফেলেছি। রোজ দেখি আমার সব বন্ধু খায় আর আমি শুধু দেখি। আরে আমারও তো খেতে ইচ্ছে করে নাকি তাদের সাথে। আজ আর বাবার ওইসব ফালতু নিয়ম মানিনি। আমি অনেক বই ঘেঁটেছি, অনেক বিখ্যাত জাদুকরদের জিজ্ঞেস করেছি। ওরা বলেছে জাদুবিদ্যার সাথে খাবারের কোনো রিলেশন নেই। ও মাই গড, তুই এটা কি করে ফেললি রূপ? কি করে ফেললি? সর্বনাশ হয়ে গেছে রূপ, তুই শেষমেশ... হলুদ নাইট ল্যাম্পের আলোতে যেন স্নেহার মুখে লেগে থাকা আতঙ্কের রেখাগুলো জীবন্ত হয়ে উঠছে। রূপ কিছুই বুঝতে পারছে না। ঘরে টিউবলাইট জ্বালিয়ে স্নেহা চোখ রাখল টেলিস্কোপের লেন্সে। মিনিটের পর মিনিট সে এমনিই থেকে গেল। রূপ কিছুই বুঝতে পারছে না, তবে তার মাথার দুদিকে আর চোখ বরাবর যেন একটা ব্যথা টান দিয়ে উঠছে। হঠাৎ টেলিস্কোপ থেকে মুখ ফিরিয়ে সে রূপের দিকে তাকালো। দেখ স্নেহা, কমসে কম তুই আমার বাবার মতো বলিস না। তুই এসব আবার কবে থেকে বিশ্বাস করতে লাগলি? রূপ, আমিও তোর মতন ভাবতাম, কিন্তু কাকুর আর অলিভিয়া দিদির কথার পর আমি ওসব বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তুই লেন্সে চোখ রাখ, নিজেই দেখে নে আজ কি। লেন্সে চোখ রাখতেই রূপ দেখল দুটো ছোট আর একটি বড় সাদা তারার মতো বিন্দু আকাশে এক সরল রেখায় বর্তমান। অজান্তেই এক অজানা ভয় তার মনটাকে যেন ঘিরে ধরল। এতে কি হবে? এটা আমার জানা। তুই বলেছিলি ভেনাসের সাথে সরল রেখায় দুটো তারা। এটা থাকলে কি হয় রূপ, তোর কি জানা নেই? স্নেহার কথায় তার মনে একটু ভয় সঞ্চয় হলো না, এটা নয়। আমি জানি এমন পরিস্থিতি হলে লুসিফার দেহ খোঁজার চেষ্টা করে। ডেভিল লুসিফার। শেষের অংশটা সে একটু ঘসঘসে স্বরে বলে উঠল। রূপ, এটা মজা করার সময় নয়। তুই বুঝলি না তুই কি ভুল করে ফেলেছিস? থাম তো, কিচ্ছু হবে না। আচ্ছা শোন, বলছি কাল ভুলে যাস না আমাদের বাড়ি আসতে। কাল দিদির জন্মদিন আছে, মনে আছে তো? রূপ স্পষ্ট দেখতে পেল যে স্নেহার মন এখনো অন্য কিছুতে। সে দু কাঁধ ঝাঁকিয়ে তাকে বলল, আরে বাদ দে না ওসব। আমি বলছি কিছু হবে না, দেখে নিস। ওসব আজগুবি। কথাটা বলে সে স্নেহাকে একবার গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরল। রূপ, সত্যিই তো কিচ্ছু হবে না? তোর কিছু হলে আমি পাগল হয়ে যাবো রে। ট্রাস্ট মি, আমার কিচ্ছু হবে না, কারুর কিচ্ছু হবে না। আচ্ছা আমি আসছি। এর মধ্যে দিদি অনেকবার কল করেছে। বাবা বাড়ি এসে আমায় দেখতে না পেলে আর রক্ষে থাকবে না। চ বাই। রূপ তবুও দেখল গভীর আতঙ্কের ছায়া তার প্রিয় মুখটার উপর থেকে সরে যায়নি। এক অম্লান হাসি হেসে সে বলল, আরে কোনো চিন্তা করিস না, বললাম না আমার কিচ্ছু হবে না। আর এই কিছুক্ষণ আগের অসমাপ্ত কাজ ফেলে রেখে মরে যাওয়া যায় নাকি? হ্যাঁ, কিচ্ছু হবে না। ধুর পাগল তুই না। কথাটা বলে সে নিজে এবার রূপকে আগলে জড়িয়ে ধরল। তার মন আজ তাকে ছাড়তে চাইছে না। চ গুড নাইট। কাল সকাল 8টার মধ্যে বাড়িতে যেন তোকে দেখতে পাই। পাবি পাবি, এবার সাবধানে বাড়ি যা। অনেকক্ষণ এপাশ ওপাশ করে শেষে বিছানায় উঠে বসলেন জাদু সম্রাট রেক্স। আজ তার এই কি হচ্ছে? তিনি আজ এক মুহূর্ত শুতে পারছেন না। তার দু চোখ যেন তাকে দুঃস্বপ্ন ছাড়া আর কিছু দিতে রাজি নয়। উঠে বসে তিনি দেখলেন তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তার হাতের আঙুলগুলো এমনভাবে কাঁপছে কেন? চোখ মুছে তিনি একবার ঘরের সামনে দেখতেই হাড় হিম হয়ে এলো। এ কি, ঘরটা এমন অন্ধকার হয়ে গেল কেন? তার থেকেও বেশি তিনি রোজ ঘরের দুটো জানলা আটকে শোন, কিন্তু এখন একটা খোলা আছে কি করে?
ঘড়িটা যেন 3বার হুঙ্কার দিয়ে উঠল। 3টে বাজল। সেই রাত 3টে। জানালার ওপাশে কিছু একটা ঘষার শব্দ হচ্ছে অনবরত। এইসব লক্ষণ তার খুব চেনা। হঠাৎ কোথা থেকে দুটি লাল ছোট বিন্দু ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটতে লাগলো। সে আবার এলো নাকি? না 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 না, ও অলিভিয়া, অলিভিয়া, অলিভিয়া। আতঙ্কে নিজের মেয়ের নাম বারংবার মুখে আনলেন তিনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকে এলো তার মেয়ে। কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি অমন করছো কেন? বাবার এমন বিস্ময়কর অবস্থা দেখে সে নিজের ওপরেই যেন বিশ্বাস হারিয়েছে। ও বাবা, কি হয়েছে? বাবা কি হলো গো? মুখ দিয়ে শুধু গড়গড় শব্দ ছাড়া আর কিছু বেরোচ্ছে না তার। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, হাত পা ভীষণভাবে কাঁপছে। বাবা, ও বাবা কি হলো তোমার? নিজের মেয়ের কথার উত্তর দিতে পারলেন না তিনি। যেন এক অদৃশ্য শক্তি তাকে অচেতন করে বিছানায় ফেলে দিল। ধীরে ধীরে শান্ত হয়ে এলো সবকিছু। বাবা আজ ঘরে নাইট ল্যাম্প না জ্বালিয়ে শুলো কেন? বাবা তো এমনটা করে না কখনো। কথাটা ভেবে সে দুটো জানলা খুলে দিল ঘরে, তারপর নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিল। তার মনে এক গভীর দুশ্চিন্তা বাসা বাঁধতে শুরু করে দিয়েছে। বাবার কি তবে শ্বাসকষ্ট উঠল? কিন্তু বাবার তো এমন কিছু ছিল না। ভাইকে জানানো দরকার। কথাটা ভেবে সে বাবার কপালে 2 হাতে আর মাথায় হাত বুলিয়ে ঘরের দরজা আটকে বাইরে চলে এলো। তার মনে জমাট বাঁধছে একটা কালো মেঘ। রূপের ঘরের সামনে আসতেই তার পঞ্চ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল, আর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে রূপের সঙ্গেও শুভ কিছু ঘটছে না। বন্ধ দরজার ওপার থেকে কিছু একটা সরবার আওয়াজ হচ্ছে, ঠিক যেন একটা আহত পা অনেক প্রচেষ্টার পর নিজেকে সরাতে পারছে। এর সঙ্গে আরো একটা কণ্ঠস্বর ভেসে আসছে, খুব ক্ষীণ সেটা। এবার ঠিক নিজের বাবার মতো তারও হাত পা কাঁপতে লাগলো। হে কি হচ্ছে? এটা কি করে হলো? ওই শয়তান কি আবার ফিরে এলো নাকি? ঘরের দরজায় অনেকবার ধাক্কা মারল অলিভিয়া, কিন্তু সেটা খুলছে কই। মনে হচ্ছে কেউ যেন সেটাকে খুব শক্তভাবে লক করে দিয়েছে ওদিক থেকে, অথবা দরজার ওপাশে নির্ঘাত ভারী কিছু রাখা আছে। অনেকবার চেষ্টা করাতে শেষমেশ দরজাটা খুলে গেল। ঘরে সে যা দেখলো তা দেখে তার অবাক হওয়ার থেকে অন্য কিছু হওয়ার নয়। ঘরে দিব্যি টিউবলাইট জ্বলছে, আর রূপ নিজের বিছানায় কানে হেডফোন লাগিয়ে শুয়ে আছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে। বিছানার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বই। অনেকবার সে বলেছে পড়াশোনাটা কন্টিনিউ করতে, কিন্তু সে কোনো মতে আর করল না। ক্লাস 12-এর ফাইনাল এক্সামটাও দিল না। ঘরের সব জিনিসপত্র ঠিক করে দিয়ে রূপের কান থেকে হেডফোন খুলে টিউবলাইট বন্ধ করে নাইট ল্যাম্প জ্বালিয়ে দরজা আটকে দিল অলিভিয়া। ভাই ঘরে কেন হলুদ নাইট ল্যাম্প জ্বালিয়েছে সেটা সে ভালোভাবেই জানে। আলতো হাসি হেসে সে ঘরের দিকে এগোলো। নিজের ঘরে ঢুকে নাইট ল্যাম্প জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। ফোনটা হাতে নিয়ে দেখলো স্নেহার 12টা মিসড কল আর 2টো মেসেজ। অলিভিয়া একটু হেসে নিজের মনকে বলল, ওকে সন্ধ্যাবেলা তো বলে দিলাম যে আসতে কাল এখানে, তাহলে আবার ফোন করছে এখন? মনে হয় ভাইকে ফোনে পাচ্ছে না। বেটা কানে গুজে শুয়েছিল। মেসেজ দুটো খুলে দেখলো সে। দিদি, তোমার সাথে অনেক কথা আছে, ফাঁকা হলে তাড়াতাড়ি একবার কল করো। দিদি, আমায় কল করো ফাঁকা হলে। দুটো মেসেজের মাঝে 10 মিনিটের ফারাক। কালকে সকালে কল করে নেব ভেবে
ফোনটা পাশে রেখে সে শুয়ে পড়ল। রূপের ঘরের সামনে এমন করে মিছিমিছি ভয় পাওয়াতে তার খুব লজ্জা লাগছে। সে মাঝে মাঝে এমন কিছু কল্পনা করে ফেলে যেটা অসহ্য হয়ে পড়ে। সবুজ নাইট ল্যাম্পের ক্ষীণ আলোতে সে পাশ থেকে একটা রুমাল নিয়ে সেটা ভাঁজ করে ডান হাতের মুঠোর মধ্যে চেপে ধরল। ঠিক 3 সেকেন্ড পরে একটা কি বিড়বিড় করে মুঠো থেকে রুমালের ভাঁজ খুলে সেখান থেকে দুটো টফি বের করে আনলো। প্লাস্টিক ছাড়িয়ে দুটো টফি সে নিজের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। মনে মনে হাসতে লাগলো অলিভিয়া। জাদু যেন তার নিঃশ্বাস প্রশ্বাসে ঢুকে গেছে। সারা বাড়ি মেতে উঠেছে অলিভিয়ার জন্মদিনে। দূর দূর থেকে লোক এসেছে তার সঙ্গে দেখা করতে। অলিভিয়ার বাবা চমৎকার সাজিয়েছেন বাড়িটা। তিনি তাদের নিজস্ব জাদু মঞ্চে আজ কোনো এন্ট্রি ফি ছাড়া খেলা দেখাবেন বলে ঘোষণা করেছেন। আজ দেশ বিদেশ থেকে অনেক লোক এসেছে। অনেক নামি গুণী দেশি বিদেশি জাদুকরেরাও এসেছে তার বাড়িতে। এত আয়োজন হওয়া সত্ত্বেও অলিভিয়া বা তার বাবা কারোরই মন বিশেষ ভালো নেই। কোনো কারণ ছাড়াই হঠাৎ রূপের খুব জ্বর এসেছে সেই ভোর থেকে। সে একটু বিছানা থেকে নামতে পারছে না। হঠাৎ কি যে হলো ছেলেটার। অলিভিয়া ও তাদের বাবা বারবার দেখে যাচ্ছে রূপকে। সারা শরীরে বেদম জ্বর, দাঁতের সঙ্গে দাঁতের সংঘর্ষ যেন লেগেই আছে। কি যে হবে। তাদের পরিবারের বিশ্বস্ত ডাক্তার দেবেশ রায় কিছুক্ষণ আগে তাকে দেখে কয়েকটা মেডিসিন দিয়ে গেছে বটে, বলেছে বিকেলের দিকে ঠিক হয়ে যাওয়ার কথা। এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে, কিন্তু রূপের শরীরে এখনো ঠিক হওয়ার কোনো লক্ষণই নেই। অন্যদিকে স্নেহ বিকেল হয়ে গেল, এখনো এলো না। ওর যে কি হলো কে জানে। এদিকে জাদুকর রেক্সের জাদু দেখবার জন্য দর্শক পাগল হয়ে যাচ্ছে। তার উপর তিনি আজ ঘোষণা করেছেন যে আজকের জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। সেই কারণে ভিড়ের মাত্রা আজ অনেকটাই বেশি। নিজের ছেলের কাছে যাওয়ার অবসরটুকুও তিনি পাচ্ছেন না। প্রায় সন্ধ্যা 6:30 মতন বাজল। বিকেল থেকেই আকাশের মানচিত্রটা কেমন যেন অদ্ভুত। সন্ধে নামার পর বাদামি রঙের আকাশে তারা খুব কম, আর চারপাশ থেকে তামাটে বর্ণের মেঘমালা ঘিরে আসছে। ঠিক মাঝখানে বরাবর দূরে একটা গোলাপি আভা তৈরি হয়েছে আকাশে। ঠিক যেন কোনো একটা মায়াবী পরিবেশে প্রকৃতি নিজেকে সাজিয়ে তুলছে। জাদু খেলা শেষ করে স্টেজ ছেড়ে নিজের বাড়িতে ঢুকে এলেন তিনি। বাড়ির পাশের বড় বাগানটায় 1 বছর আগেই নিজস্ব ম্যাজিক স্টেজ তৈরি করিয়েছেন তিনি। নাম দিয়েছেন রূপস ওয়ার্ল্ড। এবার খেলা দেখাবে তার মেয়ে অলিভিয়া, যার নাম জাদু দুনিয়ায় শ্রেষ্ঠতম শিখরে অবস্থিত। নিজের ছেলের ঘরে ছুটে এলেন জাদুকর রেক্স। ঘরে ঢোকার আগে তার সঙ্গে দেখা হলো দীপকের। দীপক তার একমাত্র ভাইয়ের ছেলে। সে বার্লিনে থাকে আর প্যারানর্মাল এক্সপেরিমেন্ট নিয়ে গবেষণা করছে। তাকে আন্তর্জাতিক স্পিরিচুয়াল লিস্টের প্রথম দিকে রাখা হয়েছে। শুভ শক্তি অশুভ শক্তি এইসব বুঝতে তার একটু সময় লাগে না। তুই কখন এলি এখানে? দরজা খুলে রূপের ঘরে ঢুকতে ঢুকতে কথাটা দীপককে বললেন তিনি। হ্যাঁ, এই তো এখনই এলাম। দীপক দেখল তার জ্যাঠার মুখে চিন্তার ভাঁজ। রাজু, বলছি রূপ কি বাথরুমে গেছে? বলার সঙ্গে সঙ্গেই ঘড়িটা 7 বার বিকট শব্দ করে উঠল। নিচ থেকে এক বৃদ্ধ লোক এসে তাকে বলল, বাবু, এই কিছুক্ষণ আগে ছোটবাবু হট করে উঠে ম্যাজিক স্টেজের দিকে চলে গেল। বলল শরীর বেশ ভালো লাগছে, আর তার খুব ইচ্ছে করছে সে এখন সবার সামনে একটু নিজের হাতের মায়াজাল দেখাবে। এই বলে হট করে চলে গেল। বিশেষ করুন বাবু, বিশেষ করুন। আমি কিন্তু অনেকবার বারণ করেছিলাম রূপবাবুকে, অনেকবার, কিন্তু সে আমার কথা শুনল কই। কি বলিস তুই? এই তো কিছুক্ষণ আগে শুনলাম ও নাকি বিছানা ছেড়ে উঠতেই পারছে না। এখন তুই বলছিস? রেক্সের কথা শেষ না করতে দিয়ে বৃদ্ধ রাজু বলে উঠল, না গো বাবু, রূপবাবুকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। মানে তার শরীর যে খুব খারাপ হয়ে পড়েছিল সেটা তো আর বোঝাই যাচ্ছিল না, বরঞ্চ তার সারা শরীর থেকে একটা তীব্র তেজ যেন ঠিকরে আসছিল বাইরে।
সত্যি বলছি বাবু, আজ তাকে খুব সুন্দর লাগছিল। তার ওপর ওই বেগুনি কালো রঙের ড্রেসটা পরে এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। কথাটা শোনা মাত্রই যেন এক অজানা ভয় রেক্সের মুখে ফুটে উঠল। এ কি শুনছেন তিনি? দীপকের দিকে একবার তাকিয়ে তিনি বলে উঠলেন, রাজু, তুই কি বললি? ও কি রঙের ড্রেস পরেছিল? ওই তো বাবু, বেগুনি ও কালো মেশানো একটা লম্বা জ্যাকেটের মতো, আর নিচে, হ্যাঁ নিচে বেগুনি জিন্স। কপালে নিজের ডান হাতের মুঠো দিয়ে বারবার বাড়ি মারতে লাগলেন তিনি। কি হয়েছে জ্যাঠা, কি হয়েছে? এমন করছো কেন? দীপক, কালকের স্বপ্ন সত্যি হয়ে গেল রে, সত্যি হয়ে গেল। হায় রে ভগবান, হায় রে, আমি পারলাম না শেষমেশ রূপকে বাঁচাতে, পারলাম না। তার কথায় এবার চাপা কান্না ভেসে উঠল। আরে কি হয়েছে আমাকে বলো, আমি তো বুঝতেই পারছি না। দীপক, লুসিফার। এবার ভয়টা যেন দীপকের চোখেও ফুটে উঠেছে। ম্যাজিকের স্টেজে তিনটে খরগোশকে নিয়ে সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল অলিভিয়া। রোজ সে এর থেকে অনেক কঠিন কঠিন জাদু দেখিয়ে থাকে, কিন্তু আজ যে তার কেন এমন হচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। রূপের অসুস্থতা ও তার উপরে নিজের জন্মদিনেও নিজের অন্তরাত্মা যেন তাকে কোনো এক কু ইঙ্গিত বারবার দিয়ে চলেছে। অন্যদিকে স্নেহা আবার ফোন করে বলল যে সকালে আসতে পারবে না, সে সন্ধেবেলায় আসবে একেবারে। তার শরীরও নাকি খুব খারাপ। আর যে কি হচ্ছে, নিজের হাতে যেন তেমন উজ্জ্বলতম জাদু খেলা ফুটে উঠছে না, আর তার ছাপ সুস্পষ্ট দর্শকের মুখে। কোথায় তাদের সেই উল্লাস? আজ সেই অলিভিয়ার জাদু যেন লুপ্ত হয়ে পড়েছে, অথবা কোনো কঠিন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। খরগোশ তিনটেকে এক উজ্জ্বল রঙিন বাক্সের মধ্যে ঢুকিয়ে কিছু ম্যাজিক টিউন আউড়ে সবার দিকে একটা মসৃণ হাসি হেসে এগিয়ে গেল সে। আশেপাশের হ্যালোজেনের আলো স্টেজটাকে যেন দিবালোকের মতো আলোকিত করে তুলছে। তো আমার প্রিয় পরিবার, বলুন তো এবার এই বক্সে ঢুকে এই তিনখানা খরগোশের কি হবে? কয়েক সেকেন্ড নীরব থাকার পর এক ক্ষুদে দর্শক আনন্দে চিল্লিয়ে উঠল, মাই ফেভারিট ম্যাজিক দিদি, সবকটা কালো হয়ে যাবে, সব কালো রঙের খরগোশ হয়ে যাবে। সেই বাচ্চার কথা শুনে অনেকের মুখে বেশ উল্লাসের রেখা ফুটে উঠল। ব্যতিক্রম শুধু অলিভিয়া। সে মনে মনে বুঝতে পারল সেটা সম্ভব নয় তার পক্ষে। সেটা তার বাবা ছাড়া আর কেউ পারবে না। জাদুবিদ্যায় অতটা দক্ষতা সে অর্জন করতে পারেনি এখনো, তবে আশা আছে শীঘ্রই পারবে। বাবা এখনো আসবে না জেনে অডিয়েন্সকে অন্য কথায় ভোলাতে যাবে, এমন সময় লম্বা টেবিলে রাখা সেই বাক্সটা সবাইকে অবাক করে নড়ে উঠল। অবাক হয়ে সে তাকালো পেছনের বাক্সের দিকে। বহু দিক থেকে কৃত্রিম আলো এসে সেই বাক্সটাকে মায়াবী করে তুলছে। প্রাণীগুলোর শ্বাসকষ্ট হচ্ছে ভেবে অলিভিয়া সরে গেল সেটার দিকে। তাকে ও সকলকে বিস্ময়ে হতবাক করে দিয়ে হঠাৎ সেটার মুখ থেকে বেরিয়ে এলো তিনটে কালো খরগোশ। নিচে নেমে এসে স্টেজের সামনে দাঁড়ালো তারা, ঠিক যেন তারা মানুষের আদব কায়দার সঙ্গে অপরিচিত নয়। স্টেজের ওপারে সবার উল্লাসের শেষ নেই। অলিভিয়া ছুটে গেল সেই বাক্সটির দিকে। সেখানে গিয়ে সে দেখল সেটা খালি পড়ে আছে। অর্থাৎ সত্যি সেই তিনটে ধপধপে সাদা খরগোশ কালো রঙে পরিণত হয়েছে। কিন্তু এ কিভাবে সম্ভব? না সে কোনো জাদু জানে, না এমন কিছু করেছে। তাহলে কি বাবা? নির্ঘাত তিনি চলে এসেছেন। ব্ল্যাক কার্টেনের ওপার থেকেই নিজের ম্যাজিক সাজিয়েছেন তিনি। এবার একটা আলতো হাসি তার মুখে ফুটে উঠল। শটান সে তাকালো অডিয়েন্সের দিকে। হঠাৎ একটা বিকট শব্দ করে সেই তিনটে খরগোশ এক হয়ে শূন্যে এক বিরাট ড্রাগনের আকৃতি নিয়ে ভাসমান হয়ে গেল। লাল ও হলদে বর্ণের সেই জীব যেন হুঙ্কার দিয়ে উঠছে, আর তার বড় হা মুখ থেকে
আগুনের ফুলকি বার করছে ক্রমাগত। বিদ্যুতের পলকে এক মুহূর্তে সেটা আবার অদৃশ্য হয়ে 3টে সবুজ প্রজাপতি হয়ে অলিভিয়ার কাঁধে বসল। তার দু চোখে ও ঠোঁটে যেন হাসির রেখা ফুটে উঠছে অনবরত। এমন বিস্ময়কর ইন্দ্রজাল যে তার বাবা জানে, সেটা তার জানা ছিল না। এবার 3টে সবুজ প্রজাপতি সেই খোলা বাক্সের মধ্যে ঢুকে কয়েক সেকেন্ড পর 3টে ধপধপে সাদা খরগোশ হয়ে বেরিয়ে এলো। সবাই উল্লাসে ফেটে পড়ছে। অলিভিয়া জানে এমন জাদু বোধহয় শহরে আগে কেউ দেখেনি। এমনকি সে নিজেই অবাক হয়ে গিয়েছিল প্রথম দিকে। এটা জাদু নয়, এটা ইন্দ্রজাল। আর এটা করবার জন্য জাদুকরকে খুব দক্ষ আর অভিজ্ঞ না হলে হয় না। ব্ল্যাক কার্টেনের ওপাশ থেকে যে এলো তাকে দেখে সে অবাক। তার ভাই রূপ। সে কিছু বলার বা ভাবার আগেই রূপের গলার চারপাশের মাইক সিস্টেমে বেজে উঠল। সো হাউ ওয়াজ দিস? কেমন লাগলো আপনাদের? বিড়বিড় করে কি একটা বলল সে। লটোভা লটোসো লুসিফার কাম ডাউন হিয়ার। কথা শেষ হওয়া মাত্রই তার মুখ থেকে আগের মুহূর্তের ড্রাগনের আকৃতিটা ফুটে উঠল। কি বিরাট আর কি চমৎকার সেই দৃশ্য! জাদুকর রূপের মুখ থেকে সেই ড্রাগন ও সেটার মুখ থেকে আগুনের ফুলকি। কিছুক্ষণ পর সেই মূর্তি ছোট সবুজ বিন্দু হয়ে বাতাসে মিলিয়ে গেল। রূপের নাম উল্লাসে সবার মুখে যেন জল জল করতে লাগলো। You are the best, Roop. Best. You are the best, Roop. Best. রূপের ঠোঁটে এক মায়াবী হাসি ঝিলিক দিয়ে উঠল। সবাই আজ সত্যিই এমন বিস্ময়কর জাদু দেখে অবাক, এমনকি দক্ষ অলিভিয়া নিজেও। সে একটু পিছনে সরে এলো। রূপ এসব কিভাবে করছে? তার থেকেও বড় কথা, রূপের অ্যাপিয়ারেন্স আজ অনেকটাই অন্য ঠেকছে। বলা ভালো গোটাটাই। তার ভ্রু অনেকটাই দীর্ঘ হয়ে গেছে, চুল অনেকটাই লম্বা হয়ে গেছে, যেটা কোনো মতে উইক বলে মনে হচ্ছে না। তার দু চোখের চারপাশে লাল ও বেগুনে ঘোলাটে বৃত্ত। তুলনায় তার শরীর অনেকটাই লম্বা হয়ে পড়েছে। দুই ঠোঁট অসম্ভব লাল। চোখের দুই মণিতে যেন লাগানো আছে গাঢ় লাল রঙের দুটো লেন্স। অলিভিয়ার মাথায় যেন সব জট পাকিয়ে যাচ্ছে। যে মানুষটা কিছুক্ষণ আগে এত অসুস্থ ছিল, সে এমন হয়ে গেল কি করে? তার উপর এমন পরিবর্তন কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে সম্ভব? আর একটু পিছনে সরে এসে সে রূপের দীর্ঘ কালো জ্যাকেটে যা দেখল, তা দেখে সে যেন নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। একটা লম্বা ভয়ঙ্কর সাদা সাপের ডিজাইন, যেটা হয়তো কোনো ফ্যাশন ডিজাইনার করতে চাইবে না। এটা সাক্ষাৎ শয়তান সম্রাট লুসিফারের চিহ্ন। কোনো সাধারণ মানুষ সেটা আঁকা বা মৃত্যুর সঙ্গে কথা বলা সমান। এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কালকে রাত্রের সেই লুসিফারের মন্ত্রপাঠ রূপের ঘরে, আজকে হঠাৎ তার ভীষণ জ্বর হওয়া, আর এই সব মায়াবী ইন্দ্রজাল যা হয়তো তাদের বাবাও করতে সক্ষম হবে না। আবার ফিরে এসেছে সেই অভিশাপ, যেটা থেকে তাদের পরিবার এখনো মুক্তি পেতে পারেনি। অলিভিয়ার দিকে রূপ ঘুরে তাকাতে সে দেখল রূপের লম্বা হাসির রেখার কারণে দুই ঠোঁটের ফাঁক দিয়ে জল জল করছে দুটো অতি মানবিক তীক্ষ্ণ দাঁত। সে জানে যে এই দৃশ্য অডিয়েন্সের জন্য অদৃশ্য। লুসিফারের মায়া তার ভালো মতো জানা আছে। এমন সময় ভেসে উঠল মাইক সিস্টেমে একটা দীর্ঘ কণ্ঠ। এক বিশেষ সমস্যার জন্য আজকের জাদু খেলা এখানেই সমাপ্ত। আমরা দুঃখিত। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি। এই কথাটা রূপকে যেন উন্মাদ করে দিল।
সে স্টেজ থেকে নেমে বিদ্যুৎ গতিতে বাড়িতে ঢুকে গেল। অলিভিয়ার মন পরবর্তী ঘটনার বিস্তৃত বর্ণনা তাকে দিতে লাগলো, কিন্তু ভিড় ঠেলে সে নিজের ভাইকে অনুসরণ করতে পারল না। তাকে সবাই ঘিরে ধরেছে, মানুষ তাকে সামনে থেকে দেখবার জন্য পাগল। তার ফোনটা তার পকেটে অনেকবার বেজে চলেছে, তার সর্বাঙ্গ কাঁপছে, ঘামে সে ভিজে গেছে পুরো। মোবাইল অন করে দেখল সেখানে স্নেহার মিসড কল। স্নেহার ওপর তার এমনিতেই রাগ ছিল, সে এলো না রূপের শরীর খারাপ শোনা সত্ত্বেও। এদিকে সে এখন যা দেখল তাতে জীব জগতে কারুর মাথায় ঠিক থাকার কথা নয়। এই সময় নিজের ফোনটা সুইচ অফ করে দিল সে। অন্যদিকে দীপক এসে ভিড় ফাঁকা করতে শুরু করলো। তারপর তারা রূপের ঘরে এলো। সেখানে তারা যা দেখলো তা দেখে তারা নিজেরাই ঠিক থাকতে পারল না। রূপের শরীর গোটাটাই পাল্টে গেছে। দুটো লম্বা ডানা বেগুনি রঙের কান চিরে বেরিয়েছে, তার চোখ পুরো লাল, মনি বেগুনি, দীর্ঘ লম্বা শরীর ও বিরাট নখমালা। সেই নখ দিয়ে নিজের বাবাকে হত্যা করে তার বুক যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সে, আর বলে উঠছে বারবার, লুসিফারের জয় হোক, রূপের জয় হোক। নিজের বাবাকে এরকম অবস্থায় দেখে অলিভিয়া যেন উন্মাদ হয়ে পড়ল। ধরিত্রী যেন তার দাঁড়িয়ে থাকার শক্তিটাও কেড়ে নিচ্ছে। ডিসুজা বাড়িকে ঘিরে অনেক লোকের ভিড় তৈরি হয়ে গেছে। সবার উদ্দেশ্য তাদের অন্দরমহলে কি ঘটছে সেটা দেখবার। রূপের ঘরে দাঁড়িয়ে আছে অলিভিয়া, দীপক, ফাদার ডিনো ও তাদের পরিবারের কয়েকজন। তাদের সবার চোখ যেন ঝলসে যাচ্ছে রূপের পরিবর্তনে। রূপের দীর্ঘ সাদা শরীরে বেগুনি বড় দুই ডানা যেন বিভীষিকার মতন, চোখ দুটো যেন আগুনের ফুলকি। এর পরের দৃশ্যের জন্য কোনো মনুষ্য হৃদয় প্রস্তুত থাকতে পারবে না। রূপ নিজের বাবার বুকের বাঁদিকে নিজের লম্বা হাত ঢুকিয়ে সেখান থেকে রক্ত মাখা হৃদযন্ত্রটা বার করে আনলো। রক্তে ভরে যাচ্ছে ঘরের মেঝে। অলিভিয়া চিৎকার করে উঠল আতঙ্কে। ফাদার ডিনো রূপকে আটকাতে যাবে, এমন সময় সে ডানার ঝাপটায় ফাদারের শরীর দুই ভাগ করে দিল। হৃদযন্ত্রটা হাতের মুঠোয় চিপে ফাটিয়ে তরল বিশেষ করে দিল সে। দীপক নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সে ধীর কণ্ঠে শুধু একবার বলল, The most negative energy of 3 walls, Lucifer. অলিভিয়া তার নিথর বাবার ছিন্ন ভিন্ন দেহটার দিকে ছুটে যেতে চাইলে দীপক তাকে আটকে দিল। তার দু চোখ ভিজে আসছে, কপালে দু হাত চেপে ধরে সে মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল তার আর কিছুই করার নেই। এমন সময়ে রূপ হিংস্র বিভৎস চোখে তাকালো সবার দিকে। একটা বিকট শব্দ করে উঠল, ঠিক যেমনটা সহস্র নেকড়ে সিংহ একসঙ্গে ডেকে উঠলে হয়। তার চোখের আগুনের ফুলকি যেন প্রতি মুহূর্তে বেড়ে চলেছে। একটা গভীর আতঙ্কদায়ক স্বরে সে বলে উঠল, নাও আই অ্যাম দ্য বেস্ট। আমি এবার জাদু খেলায় শ্রেষ্ঠ ব্যক্তি। আমার নামকে আর কোনো নাম ঢেকে ফেলতে পারবে না। রূপ ডিসুজা আজ থেকে বেস্ট ম্যাজিশিয়ান। আমার নাম সবাই করবে, সবাই। জাদু জগতে আমি এখন থেকে ঈশ্বর। শ্রেষ্ঠ হয়েছি আমি। শুধু আরেকজনকে সরিয়ে দিতে হবে। কথাটা বলা মাত্রই সে অলিভিয়ার উদ্দেশ্যে আসতে লাগলো। দীপক তাকে আটকাতে নখের আঁচড়ে তাকে ছিটকে ফেলে দিল রূপের মধ্যে থাকা লুসিফার। এতক্ষণে সব চেনা অচেনা মুখ বিলীন হয়ে গেছে চারপাশ থেকে। অলিভিয়া যেন উঠতে পারছে না আর। সে দু হাতের শেষ শক্তি দিয়ে পেছনে ঠেলতে লাগলো নিজেকে। দিদি অলিভিয়া, শুধু বাবাকে নয়, তোকেও সরতে হবে, তাই না? না হলে আমি হব কি করে শ্রেষ্ঠ? কি করব বল? তোরা তো আমার পথ থেকে সরলি না, তাই আমাকেই এটা করতে হচ্ছে।
এবার তার গলা অনেকটা হিংস্র হয়ে পড়েছে। এটা রূপের কথা হতেই পারে না, এটা শয়তানরাজ লুসিফারের। একটু দূরে দীপক প্রায় অজ্ঞান হয়ে পড়ে আছে, গায়ে তার অজস্র আঁচড়ের দাগ। এবার রূপ নিজের হাত বিস্তৃত করল অলিভিয়ার দিকে। এমন সময় একটা তীক্ষ্ণ তীব্র নারীর স্বর যেন ভেসে এলো ঘরের বাইরে থেকে। এ কোনো সাধারণ নারীর কণ্ঠ নয়। দুজনে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। বাড়ির বাইরে অনেক লোকের আতঙ্কে চিৎকার শোনা যাচ্ছে এখনো। আকাশে আঁধারে যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। এতক্ষণে দীপক একটু নড়ে উঠে অলিভিয়ার মতোই একই দিকে তাকাচ্ছে। দরজার এপাশে ঘরে এসে দাঁড়িয়েছে এক অতীব সুন্দরী নারী। যদিও পার্থিব ব্যাখ্যায় তার সুন্দরতা বা নারীত্ব বোঝানো সম্ভব নয়। বড় টানা টানা তার ভ্রু, চোখে সবুজ দুই মণি, রক্তিম চুলে অনেক কটা ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু যেন বিকেলের লাল মোহময় আকাশ। এক অতি প্রাকৃতিক আলোকময় মণি তার কপালের ঠিক মাঝখানটিতে। সারা শরীরে নীল বর্ণের আবরণ, যা থেকে নিক্ষিপ্ত নীল আভা যেন এক ধাক্কায় ঘরের তাপমাত্রা অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে। যদিও মুখশ্রী ও শরীরের গঠনে বুঝতে অলিভিয়ার বাকি থাকলো না যে সে আসলে কে। ঠিক রূপের শরীরে যেমন শয়তানরাজ লুসিফার ভর করেছে, ঠিক তেমনি স্নেহার শরীরে এই মুহূর্তে ভর করে আছে লিলিথ, অর্থাৎ লুসিফারের প্রেমিকা এবং নরকের রানী। দীপক বুঝতে পারছে যেন সে গরমেও প্রচন্ড হিম বায়ু বইছে ঘরে। এবার রূপের সারা শরীরে যেন হঠাৎ এক পরিবর্তন এলো। তার দুই চোখ, কাঁধের হিংস্র দুই ডানা, চুল এবং সারা শরীরে বাসা বেঁধে থাকা পাশবিক হিংস্রতা নিভে যাচ্ছে একটু একটু করে। সেখানে এখন এক পরম তৃপ্তি বিদ্যমান। রূপের শরীরে এখন লুসিফারের পাশবিক রূপ মুছে গিয়ে মায়াবী ও আকর্ষণীয় রূপ যেন যিশুর মতো ঢুকে পড়েছে। দীর্ঘ সাদা শরীরের সর্বাঙ্গে মিশে আছে মায়া, দিব্যতা। অলিভিয়া ও দীপক উঠে দাঁড়ালো এই মুহূর্তে। লিনাসু লিসু মা লিলিথ, কাম ডাউন হিয়ার। বারবার এক কথা ওড়াচ্ছে স্নেহা তথা লিলিথ। এবার সে দরজা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো রূপের দিকে। অলিভিয়া নিজের ভাইয়ের দিকে এগিয়ে যেতে দীপক তাকে ইশারায় থামতে বলল। তার ইশারায় এবার নিরাপদের আস্থা কিছুটা যেন। অলিভিয়া পিছনে সরে এলো। যত কাছে লিলিথ আসতে থাকলো, তত লুসিফারের শরীর যেন মায়াবী দিব্য হয়ে পড়তে শুরু করলো। দুজনের শরীর থেকে নির্গত হচ্ছে তৃপ্তির তেজ। ঘরে এখন রাজ করছে একটা ঠান্ডা হাওয়া, ঠিক যেমনটা লুসিফারের মনের রাজ করে চলেছে লিলিথ। দুজনে এখন অনেক কাছে চলে এসেছে। রূপ ও স্নেহার অস্তিত্ব মুছে সেখানে বিরাজ করছে লুসিফার ও লিলিথের অস্তিত্ব। লিলিথ নিজের লম্বা নীল দুই হাত লুসিফারের বুকে রেখে বলে উঠল, Leave him and this family. Let's go back. It's not our world. Lucifer, I want us back. লিলিথ এবার জড়িয়ে ধরল লুসিফারকে। সঙ্গে সঙ্গে একটা অচেনা রঙের গোলাকার বলয় দুজনকে ঘিরে তৈরি হতে লাগলো। Draw their bodies. হঠাৎ লিলিথের কথা ভেসে এলো। যদিও অলিভিয়া আর দীপক জানে এরপর কি করতে হবে। পাশের ঘর থেকে একটা ক্যানভাস নিয়ে সেখানে রূপের ও স্নেহার ছবি আঁকতে আরম্ভ করলো দীপক। মন্ত্র বলে দুজনের ছবিকে এঁকে রাখলে লুসিফার আর লিলিথের অতি মানবিক তেজ দুজনেই সহ্য করতে পারবে। শুধু তাই নয়, সীমিত সময়ের মধ্যে সেটা করতে হবে, যেটা একটা প্রায় অসম্ভব কাজ। দীপক স্নেহার ছবি এঁকে সেটাকে মন্ত্র দ্বারা আবদ্ধ করে দিল। ইতিমধ্যে সেই গোলাকার বলয় তাদের ঘিরে ফেলেছে মোটামুটি। পুরো হয়ে গেলে আর একজনকে আর বাঁচানো যাবে না। দুজনে দুজনকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে ফেলছে। আর সেই অপ্রাকৃতিক বলয় প্রায় তাদের মাথার কাছে এসে ঠেকেছে। আর একটু হলেই সর্বনাশ।
অলিভিয়া এতক্ষণে দীপকের কাছে এসে দাঁড়িয়েছে। দীপক রূপের আঁকা প্রায় শেষ করে ফেলেছে। অলিভিয়া দেখল দুজনকে ঘিরে আছে এক বিরাট আকারের সাপ, লুসিফার ও লিলিথের প্রিয় বাহন ও চিহ্ন। লিলিথের জায়গায় এখন স্নেহার শরীর ফুটে উঠেছে গোলাকার বলয়ের মধ্যে, অর্থাৎ স্নেহার উপর থেকে বিপদের মেঘ কেটে গেছে। ঘরের চার কোণা থেকে চারটে বিভিন্ন ক্ষীণ সুরের বাঁশির সুর ও নারী গলার গুনগুনানি শোনা যাচ্ছে। মায়াবী থেকে মায়াবীতর হয়ে উঠছে পরিবেশ। অলিভিয়া বুঝতে পারল তার হাতে টান মারছে দীপক। এটা কি হচ্ছে? আঁকা হয়ে গেছে কিন্তু মন্ত্র কাজ করছে না কেন? ওর ছবি ফুটে উঠছে না যেমনটা স্নেহার ফুটে উঠেছে। কিরে অলিভিয়া, কিরে? অলিভিয়ার দুই গাল বেয়ে অশ্রু ঝরে পড়ল কয়েক ফোঁটা। এমন পরিণতি কি তার জানা ছিল আগের থেকে? জানি দীপকদা, লুসিফার আর লিলিথের এ জগতে কোনো পার্থিব শরীরে সংযোগ ঘটলে তারা নিজেদের জগতে ফিরে যাবার জন্য যে কোনো একটি শরীরকে মাধ্যম হিসেবে কেড়ে নেবে। প্রধানত সেটা পুরুষের শরীর হয়ে থাকে। আমার ভাইকে আমি পারলাম না গো বাঁচাতে, পারলাম না। আমার বাবাও চলে গেল, এখন ভাইও। আমি একা হয়ে। আর কোনো স্বর এলো না তার গলা থেকে। বসে শুধু সামনে সেই অপার্থিব দৃশ্যের দিকে তাকালো দুজন। সেখান থেকে একটা কথাই ভেসে আসছে, লুসিফার ইন লিলিথ, লিলিথ ইন লুসিফার। বারবার মোহগ্রস্ত করা সেই ধ্বনি ভেসে আসছে। স্নেহা লুসিফার অর্থাৎ রূপকে শিকড়ের মতো জাপটে ধরেছে, চেষ্টা করছে কিন্তু পারছে না সেই পরিস্থিতিকে অনুকূল করতে। তার সম্ভব নয়। লুসিফারের চিহ্ন রূপের শরীর থেকে ভোরের ঘুমের মতো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সেই সাপটা এতক্ষণে রূপকে অনেকবার ছোবল মেরে অদৃশ্য হয়ে গেছে। রূপের সারা শরীর নীল থেকে নীলতর হয়ে পড়ছে। সেই বিষাক্ত সাপের বিষ ছড়িয়ে পড়ছে তার গোটা শরীরে। হঠাৎ ঘরে পুরনো তাপমাত্রা ফিরে এলো। সেই সময় সেই বলয় ধীরে ধীরে ফিকে হয়ে এক সময় পুরোপুরি মুছে গেল। প্রাণহীন রূপের নীল দেহটা ঠিক তার বাবার রক্তাক্ত দেহের কাছে পড়ে গেল। রূপের মাথাটা ঠিক পড়ল নিজের বাবার পায়ের উপর। তার জামা, প্যান্ট, বুক, পিঠ সব নিজের বাবার রক্তে ভিজে যাচ্ছে। স্নেহা এক করুণ আর্তনাদ করে বসে পড়ল রূপের দেহের পাশে। কোনো সুর বা স্বর আর শোনা যাচ্ছে না। দুজনের আগের দিনের না করা অসম্পূর্ণ কাজটা সে পূরণ করল এখন। স্নেহার ইচ্ছে ছিল যদি রূপের থেকে বিষ এসে তাকেও রূপের উদ্দেশ্যে নিয়ে যায়, কিন্তু সেটা হলো না। সেই বিষ রূপ ছাড়া আর কারোর অনিষ্ট করবে না। স্নেহা আহত বাঘিনীর মতো চিৎকার করে কেঁদে ফেলল। ধীরে ধীরে নিজের শরীরটাকে সে রূপের পাশে এলিয়ে দিল। এমন সময় এক অদৃশ্য শক্তি যেন ধীরে ধীরে তাদের সবাইকে অবশ করে দিল। তিনজনের চোখ ভারী হয়ে এলো। অনেক কটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, যাদের হয়তো আগে দেখাই যেত না ধারে কাছে। অলিভিয়া নিজের ঘরে বসে আছে, সামনে স্নেহা আর দীপক। খোলা জানালার দিকে তাকিয়ে কয়েকবার নিঃশ্বাস ফেলল সে। তারপর বলতে শুরু করলো, লুসিফার অর্থাৎ মর্নিং স্টার, যার প্রকৃত মানে হলো মহাশূন্যে যখন প্ল্যানেট ভেনাস আর দুটো বিশেষ তারা এক সরল রেখায় ভোরবেলা থেকে টানা 2 দিন থাকে, তখন নরকের রাজা এবং শয়তানদের সম্রাট লুসিফার কোনো অভিশাপপ্রাপ্ত পরিবার খোঁজে, যাতে সে এই পৃথিবীতে এসে অ্যান্টি ক্রাইস্ট কাজ করতে পারে। লুসিফার হচ্ছে ফলেন অ্যাঞ্জেল, যার মানে হলো বহু শতক বছর আগে গড
ক্রাইস্টকে তৈরি করবার পরে লুসিফারকে তৈরি করে। সে নিজের ক্ষমতায় স্বর্গের রাজা হয়ে পড়ে। রূপে, গুণে, বুদ্ধিতে ও ভাগ্যতে তার থেকে বড় কেউ ছিল না। একবার গড আর ক্রাইস্ট নিজেদের মধ্যে বার্তালাপ করেন তাকে না ডেকে। তিন জগতের বাসিন্দা গডকে পুজো করতে থাকে, লুসিফারকে না। অহংকার আর ক্রোধের ঢেউ তাকে নিজের বাস্তবের কথা ভুলিয়ে দেয়। চক্রান্ত আরম্ভ করে সে অ্যান্টি ক্রাইস্ট উদ্দেশ্যে। অনেকে তার পক্ষ নেয়, অনেকে তার বিপক্ষে দাঁড়ায়। আলটিমেটলি গড জেতে ও লুসিফারকে স্বর্গ থেকে স্থানচ্যুত করা হয়। আবার অনেকে নাকি বলে এটা লুসিফারের নয়, বরং অন্য দেবতারা তাকে তাদের থেকে বেশি বড় হতে দেখে তার নাম দিয়ে গডের বিরুদ্ধে চক্রান্ত করে। সেখান থেকে লুসিফার পায় নরকের দায়িত্ব আর তার সাথে শয়তানদের সম্রাটের স্থান। লিলিথ হলো তার প্রেমিকা, তার একমাত্র সঙ্গিনী। ভার্জিন মেরি, গড আর ক্রাইস্ট ছাড়া একমাত্র লিলিথই পারে আটকাতে লুসিফারকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলতে থাকে, রূপ আসলে আমার মায়ের অবৈধ সন্তান। বাবা মায়ের ওপর রেগে গেলেও ভাইকে খুব ভালোবাসত। একদিন মা আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু ভাইকে বোঝানো হয় মা মারা গেছে অন্য দেশে। ভাই মাকে খুব ভালোবাসত আর সে কারণে আত্মহত্যা করতে যায়, কিন্তু পুরোভাবে সফল হয় না, তবে ঘোর ইন্টারনাল ড্যামেজ হয়। সেই সুযোগটাই নেয় লুসিফার। আমাদের বংশের ওপর অভিশাপ ছিল যে কোনো অবৈধ সন্তান আমাদের বংশে যদি নিজেকে শেষ করতে যায়, তবে তার দেহে লুসিফার নিজের বীজ পুঁতে দেবে সবার অলক্ষ্যে। ফাদার ডিনো সেদিন আমাদের রক্ষা করলেও রূপের শরীরে বীজ পোতা থেকে লুসিফারকে সে আটকাতে পারলেন না। ওই যে বললাম, লুসিফারকে একমাত্র ওনারা আর লিলিথ ছাড়া কেউ পারে না আটকাতে। ফাদার ডিনো বলে দিয়েছিল একমাত্র আমিষ আহার আর কিছু স্পিরিচুয়াল নিয়ম শৃঙ্খলায় গোটা পরিবার আবদ্ধ থাকলে কোনো সমস্যা হবে না। কিন্তু কাল রূপ বাঁধন ছিঁড়ে ফেলেছে সেটা আমি বুঝতে পেরেছি কালই। আমার মন কু ডেকে উঠেছিল। তারপর স্নেহার কথায় ভেনাসের উপস্থিতি শুনে আমার সব পরিষ্কার হয়ে গেল। কিন্তু স্নেহা, তুই এসব জানলি কি করে? অলিভিয়া ছলছলে চোখ নিয়ে পাশে স্নেহার দিকে তাকালো। অভি আঙ্কেল আমায় বলেছিল, কাল আমাকে রূপ বলছিল ও মাংস খেয়ে ফেলেছে। আমি কাল সারা রাত অনেক বই খুঁজেও সাইড বের করে দেখলাম এর সুরাহা যদিও অভি আঙ্কেল আমাকে সব বলেছিল যেদিন প্রথম রূপ আমাকে তার সাথে দেখা করিয়েছিল। বলেছিল রূপ যেন এসব কথা কোনোদিন না জানে। আমি কিচ্ছু করতে পারলাম না দিদি, কিচ্ছু না। আমি স্পষ্ট বুঝতে পারলাম সব যখন ও বাড়ি ফিরে আমাকে ফোনে বলতে লাগলো ওর খুব কষ্ট হয়, ওর থেকে ওর বাবার নাম বেশি করে যখন অডিয়েন্স। ও নাকি ওর বাবার নামের ছায়া থেকে কোনোদিন বেরিয়ে তার থেকে বড় নাম করতে পারবে না। এমনকি ও বলছিল যতদিন তুমি আছো ততদিন ওর নাম ছড়িয়ে পড়বে না। আমার অনেক বোঝানোতে ও বুঝতে চাইল না, কেটে দিল ফোনটা। তখনই আমি বুঝে গেলাম লুসিফারের পাশবিক আলো কাজ আরম্ভ করে দিয়েছে। এমনটা তো ও কোনোদিন আগে বলতো না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আগের রাতে যে ওর কিছু হবে না তো। ও বলল যে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু খারাপ হবে না। কিন্তু এখন তো সব শেষ, সব। দুহাত দিয়ে মুখ চেপে ধরল স্নেহা। রূপকে আর কোনোদিন দেখতে পাবে না এটা সে ভাবতেই পারছে না। চোখ মুছে অলিভিয়া স্নেহার কাঁধে নিজের হাত রাখল। তার মনটাও ভেতর থেকে চুরমার হয়ে যাচ্ছে। তাদের পাশেই দাঁড়িয়েছিল দীপক, তার চোখেও জল। সে অনেক ছোট থেকে দেখছে রূপকে, আর তাই সে তার খুব প্রিয় ছিল। তাকে বলা রূপের সব কথাগুলো যেন তার কানে ভেসে আসছে দূর থেকে। অলিভিয়া স্নেহার দু কাঁধ একটু নাড়িয়ে বলল, চ, দুটো কফিন তৈরি হয়ে গেছে, চ। তার গলা যেন ভেঙে ভেঙে আসছে বারংবার, যদিও সে সামলানোর চেষ্টা করছে। দরজার পাশে এসে দেখে
স্নেহা এখনো একই চেয়ারে বসে। চলে আয় স্নেহা। অলিভিয়াকে থামিয়ে স্নেহা বলে উঠল, দিদি, আমার একটা কথা রাখবে? বল। আমি চাই তুমি আমায় জাদুবিদ্যা শেখাও। কিন্তু তোর স্বপ্ন তো অ্যাস্ট্রোনমি নিয়ে। চোখ মুছে স্নেহা সোজা তাকিয়ে বলল, যখন লিলিতকে নিজের শরীরে আহ্বান করতে পেরেছি, রূপের করুণ মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পেরেছি, তখন আমি এটাও পারব। আমি চাই ওর স্বপ্ন বেঁচে থাকুক। আমি জানি ওর স্বপ্ন ছিল বিশ্বের শ্রেষ্ঠ ম্যাজিশিয়ান হওয়া। আমি চাই ওর ইচ্ছে পূরণ হোক। ও নেই তো কি হয়েছে, আমার মধ্যে দিয়ে ওর ইচ্ছে জীবিত থাকবে। শেখাবে দিদি আমায়? স্নেহার কথায় একটু সরে এলো অলিভিয়া তার দিকে। তার দু চোখে এখন পরম স্নেহ। স্নেহার মাথায় হাত বুলিয়ে সে বলল, ইউ আর বর্ন ম্যাজিশিয়ান। স্নেহার মুখে সহস্র কষ্টের দাগের মধ্যেও একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল, ঠিক অলিভিয়ার মতো। অন্য জানালার কাছে সরে সেটাকে খুলে দিতে দিতে অলিভিয়া বলল, মানুষের মনকে ভালোবাসা দিয়ে জয় করার থেকে বড় জাদু বলে যদি কিছু হয়েও থাকে তা আমি জানি না। তুই সব থেকে কঠিন জাদুটাই তো শিখে ফেলেছিস রে, যেটা মানুষ গোটা জীবনেও শিখতে পারে না। বাকিগুলো তোকে আমি শিখিয়ে দেব নয়? ঠিক সেই সময় স্নেহার দুই চোখ বন্ধ হয়ে এলো। সে স্পষ্ট অনুভব করল একজোড়া নরম ঠান্ডা ঠোঁট তার বাঁ গাল আর বাঁ কাঁধ ছুঁয়ে গেল। এই নিবিড় স্পর্শ তার অতি চেনা। থ্যাংক ইউ। তুই পাশে থাকলে আমি সব পারবো। স্নেহা চোখ না খুলেই সেটা বলল। চোখ খুলে দেখবার চেয়ে কখনো কখনো চোখ না খুলে অনেক বেশি দেখা যায়। এতক্ষণ আপনারা শুনলেন শঙ্কর চক্রবর্তীর লেখা একটি গল্প, লুসিফার। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।